হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো তোমাদের জন্য এই ধরনের যে অঙ্ক, এটা কিন্তু আরএসআর ওয়াল থেকে নেওয়া এবং খুব ভালো অঙ্ক। ঠিক আছে, আমি আরএসআর ওয়াল সলভ করছি, তোমরা জানো। কিন্তু এই যে অঙ্কগুলো, এগুলো কিন্তু রিয়েলি ভালো অঙ্ক। তোমরা যারা ভাবছো যে এই অঙ্কগুলো কিছুই না তোমাদের কাছে, তারা এই অঙ্কগুলোকে আমার সলিউশন দেখার আগেই একবার ট্রাই করো। আমার সলিউশন দেখার আগে ট্রাই করলে তোমরা বুঝতে পারবে অঙ্কগুলো আদৌ জটিল কিনা, আদৌ পরীক্ষায় পড়ার মতো কিনা। আমার বিশ্বাস, যদি আমাকে ভরসা করে থাকো, তাহলে এই অঙ্কগুলো পরীক্ষায় পড়ার মতো অঙ্ক। ঠিক আছে, আমি তোমাদের যে অঙ্কগুলো তুলে তুলে দিচ্ছি বেছে বেছে, ঠিক আছে, আমি যখন বাছাই করছি তখন বুঝবে তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলেই কিন্তু আমি বাছাই করছি। ঠিক আছে, তো ভরসা রেখে অঙ্কগুলোকে ট্রাই করো, নিজের ট্রাই করলে বুঝতে পারবে। ভাষাগুলো বেশ জটিল আছে, কী বলছে, অঙ্কগুলো জটিল নয়, বাট ভাষাগুলো জটিল। আর যার কনসেপ্ট ক্লিয়ার নেই, সে ভাষাতেই পরাস্ত হয়ে যায়। দেখো, দেখতে ডাইনোসর টাইপ, দেখতে অঙ্কটা ডাইনোসর টাইপ, ঠিক আছে, কিন্তু অঙ্কটার যে সলিউশন সেটা পিঁপড়ে টাইপ হবে। একজন ব্যবসায়ী মিস্টার এক্স 2016 সালে আয় করেছিল এমনভাবে যে তার ব্যবসায় বিনিয়োগের 20% লাভ হয়েছিল। ধরে নাও সে এক্স টাকা বিনিয়োগ করেছিল। ঠিক আছে, আর এখানে একটা কথা লেখা আছে, দেখো, আয় সমান সমান বিনিয়োগ প্লাস লাভ। এক্স টাকা সে বিনিয়োগ করেছিল, এক্স টাকা বিনিয়োগ করার ফলে কী হয়েছে, তার এর 20% লাভ হয়েছে। তার মানে আয় কত হয়ে গেছে? আয় ডেফিনেটলি এক্সের 120% হবে। ইয়েস অর নো বলো। আচ্ছা, একটা তোমরা বুঝতে পারলে না, তাই তো? এটা হচ্ছে লাভ, তোমরা বুঝতে পারলে না, তাই তো? চলো এটাকে 100 ধরে করো। সাপোজ ধরো এক্সটা 100 তোমাদের কাছে, তাহলে 100 যদি 20% লাভ রাখতে হয়, মানে 20 টাকা লাভ রাখতে হয়, তাহলে বিক্রয় মূল্য কত হতে হবে? 120। আর যেটা বিক্রয় মূল্য সেটা তো দোকানির আয়। তুমি যদি দোকানদার হও, তুমি যদি 120 টাকা একটা জিনিস বিক্রি করো, তোমার পকেটে তো 120 টাকাই আসছে। তার মানে তোমার আয় কত হচ্ছে? 120 টাকা। ধরো সেই জিনিসটা তৈরি করতে তুমি 100 টাকা খরচ করেছো, তুমি লাভ রাখছো 20 টাকা, তাহলে তোমার বিক্রয় মূল্য 120। আর এই বিক্রয় মূল্য, যেটা আমরা এসপি বলি, সেলিং প্রাইস বলি, সেটাই তো তোমার আয়। তুমি যদি দোকানদার হও, সেটাই তো তোমার আয়। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, 120, 100-র কত পার্সেন্ট? 120 কিন্তু 120%। ইয়েস অর নো বলো। 120, 100-র কত পার্সেন্ট? 120%। এই যে 100 ইন্টু 120/100 যদি আমরা করি, তাহলে সে 120 পাবো। যেভাবে আমরা 120% অফ 100 লিখতে পারি, সেভাবে আমরা লিখতে পারি এক্সের 120%। সেম জিনিস, আমরা এই 100-র জায়গায় এক্স ধরছি, তার মানে এটাও তো লিখতে পারি 120% অফ এক্স। 120% অফ এক্স, এটাকে তো এইভাবে প্রকাশ করা যায়, এই যে এক্স ইন্টু 120/100। আশা করি বুঝতে পারছো ক্লিয়ারলি। ঠিক আছে, ওকে ওকে, ডান। ওই জন্য আমরা লিখেছি এক্সের 120/100। কেন লিখেছি পরিষ্কার তোমাদের কিন্তু এক্সপ্লেন করে বুঝিয়ে দিলাম। ওকে, আশা করি বুঝতে পারছো কেন লিখেছি, পরিষ্কার বুঝতে পারছো। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করছি, আমরা যেটা করছি সেটা হচ্ছে, এখানে আমরা লিখছি, এখানে আমরা ওইটা লিখে নিচ্ছি যেটা একটু আগে আমরা করলাম, সেটা লিখে নিচ্ছি। আমরা লিখে নিচ্ছি 120% অফ এক্স, রাইট? এটা আমরা লিখতে পারি, তার মানে সেমই হলো। এবার পরের বার কী হচ্ছে, এটা হয়েছে কবে? এটা 2010 সালে হয়েছে। 2010-এ এই কাণ্ডটা করেছেন মিস্টার এক্স। 2011-তে উনি কী করছেন, উনি তার বিনিয়োগের পরিমাণ কমিয়ে দিচ্ছেন। মানে আগের বার বিনিয়োগ হয়েছিল এক্স টাকা, এবারে উনি কী করছেন, উনি বিনিয়োগ করছেন এক্স মাইনাস 5000, কমিয়ে দিচ্ছেন, মাইনাস করে দিচ্ছেন। আগে এক্স যা ছিল তার থেকে বিনিয়োগ কমে আসছে। তবুও তিনি 2010 সালে সমান আয় করলেন, অর্থাৎ তবুও তার ইনকাম কত হলো, আয় কত হলো, সেম হলো, অর্থাৎ 120%ই তার আয় হলো। ভালো করে বোঝো, আয় তার সেমই হয়েছে। এই যে 2010 সালে সমান আয় করেছে, অর্থাৎ 2000, এটা 2011-র গল্প। 2011-তে তিনি বিনিয়োগ কমানো সত্ত্বেও তিনি সেম আয় করেছেন। এই যে সেম আয় করেছেন, ঠিক আছে, সেম আয় করেছেন। ওকে, কিন্তু দেখো একটা ঘটনা ঘটেছে, তিনি 2011 সালে কিন্তু লাভটা বাড়িয়েছেন, অর্জিত শতকরা লাভ তার কিন্তু 6% বেড়ে গেছে। অর্থাৎ আগের বার যেখানে 20% লাভ হয়েছিল, এবারে তোমাদের 26% লাভ হয়েছে। আচ্ছা, আমি কেন ডিরেক্টলি 20 সঙ্গে 6 যোগ করলাম, করে 26 করছি? দেখো, এখানে বলেছে লাভ বৃদ্ধি পেয়েছে বলেনি, এখানে বলেছে শতকরা লাভ বৃদ্ধি পেয়েছে। শতকরা লাভ তো 20%, সেটার ওপর যদি 6% বৃদ্ধি পায়, দুটোই তো পার্সেন্টেজে আছে, তো ডিরেক্টলি তুমি কী করতে পারো, যোগ করে দিতে পারো। ক্লিয়ার হয়েছে? ডিরেক্টলি তুমি কী করতে পারো, যোগ করে দিতে পারো। মানে এবারে লাভ আমার এই হয়েছে। এবার তুমি একটা জিনিস ভাবো, এক্স মাইনাস 5000-এর ওপর 26% লাভ হচ্ছে, তার মানে তোমার আয় অ্যাকচুয়ালি হওয়া কত ছিল?
এক্স মাইনাস 5000 ইন্টু 126%, এই তোমার হওয়া উচিত ছিল। 100 সঙ্গে 26 গুণ হয়ে যাবে। এই যে যেভাবে আমরা এখানে 120% অফ এক্স পাচ্ছি, সেমভাবেই আমরা এখানে কী পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো এক্স মাইনাস 5000 ইন্টু 126। এটা তার মানে এইটাই অ্যাকচুয়ালি আমার 2011 সালের আয়, আর এই আয়টা এর সমান হবে, কারণ দুটো 2010 আর 2011 সালের ইনকাম সেম। তো এই দুটোকে তুমি যদি ইকুয়াল করে দাও, এই দুটো কোন দুটো, এইটা আর এটা, তুমি এখানে এক্সের ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, এক্সের ভ্যালু তোমার এখান থেকে কত চলে আসবে, আমি ক্যালকুলেট করে দিচ্ছি না, 105, তারপর 3টে শূন্য তোমার আসবে, এটাই তোমার অ্যান্সার হবে। 2010 সালে কত টাকা বিনিয়োগ করেছিল, এক্স টাকা, এক্সের ভ্যালু তোমার এখান থেকে এসে যাবে। কিন্তু আমরা এভাবে অঙ্কটা করবো না, এটা আরএসআই বলে এই সলিউশনটা দেওয়া আছে। আরএসআই বলে কী করা আছে, এই যে বক্সের মধ্যে যেটা আছে, দেখো আমি বলে দিচ্ছি তোমাদের, এই যে এখানে যেটা আছে, এইটা যেটা আমি কালো বক্স করে দিচ্ছি, আর যে এখানে যেটা আছে, এই দুটোকে ইকুয়াল করা হয়েছে, ওইটা ইকুয়াল টু এইটা করে ক্যালকুলেট করে বার করা হয়েছে 105%, মানে 105,000 টাকা, এইটা তোমাদের বার করা হয়েছে। ঠিক আছে, এটা বার করা হয়েছে। আমরা এই সলিউশনটাকে ফলো করব না, ঠিক আছে, আমরা একটা বুদ্ধিমানের মতো সলিউশন ফলো করব। ক্লিয়ার হয়েছে, আমরা বুদ্ধিমানের মতো সলিউশন ফলো করবো। কী বুদ্ধিমানের মতো সলিউশন, দেখো আমরা দেখতে পাচ্ছি, ভালো করে বোঝো, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এইটা কত হয়ে গেছে, এক্স মাইনাস 5000 এর 126% হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এর 126%, দেখো গুণ লেখাও যা না লেখাও তাই, চলো তোমাদের জন্য একবার লিখিয়ে দিই গুণটা, ইন্টু 126%, এটা কত সালে হয়েছে, 2011 সালে হয়েছে। তুমি একটা জিনিস ভাবো, এটাকে যদি করো, এটা কী পাচ্ছ, এক্সের 126% মাইনাস 5000-এর 126%। তুমি একটা কথা ভাবো, এই যে এখানে যে আয়টা হয়েছে আর এই যে নিচে যে আয়টা হয়েছে, দুটো ইকুয়াল বলা হচ্ছে, দুটো ইকুয়াল বলে দেওয়া হয়েছে। এই যে 2010 সালের সমান আয় করেছিল, 2011 সালে 2010 সালের সমান আয় করেছিল, তার মানে এইটা আর ওপরেরটা আর এইটা ইকুয়াল হয়ে যাচ্ছে, লাল লাল দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। কিন্তু ইকুয়াল হওয়ার তো কথা ছিল না, কারণ এখানে তো লাভ বেশি। লাভ যদি বেশি হয় তাহলে তো আমার এইটা আসার কথা ছিল, এক্স ইন্টু 126% আসার কথা ছিল। যেভাবে এটা এক্সের 120% এসছে, সেভাবে লাভ বেশি হলো তো আমার এক্সের 126% আসা উচিত ছিল। তাহলে লাভ বেশি হওয়া সত্ত্বেও আয় কমে যাচ্ছে কেন, আয় সেম হচ্ছে কেন? সেম হচ্ছে এই কারণে, কারণ এখানে তুমি বিনিয়োগটাকে কমিয়ে দিয়েছো, ঠিক আছে, বিনিয়োগটাকে কমিয়ে দিয়েছো বলেই এখানে কিন্তু দেখো সেম হচ্ছে, হওয়া উচিত ছিল এক্স ইন্টু 106%, মানে 126%, এক্সের 126% হওয়া উচিত ছিল আয়, কিন্তু আয় হয়ে গেছে আগের মতোই, অর্থাৎ 120% হয়ে গেছে আয়। তার মানে কত কমছে, 6% আয় কিন্তু কমে যাচ্ছে। 6% আয় কমছে কেন, কারণ তুমি 5000-এর 126% তুমি এখানে কমাচ্ছ, তাই আয় থেকে এই অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এটা, এর থেকে তোমার কত কমে যাচ্ছে, 5000-এর 126% তোমার কমে যাচ্ছে। তাহলে 6%-এর ভ্যালু হচ্ছে 5000-এর 126%। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এটাকে ক্যালকুলেট করে ফেলে অ্যান্সার বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে 1%-এর ভ্যালু কী হবে, 5000-এর 126 বাই তোমাদের 6। ঠিক আছে, এখান থেকে কাটাকুটি করো, কী দেখতে পাচ্ছ, দেখো এখানে 2, এখানে হচ্ছে 1, তার মানে 21। ঠিক আছে, 21, এই তোমাদের থাকছে 1%-এর ভ্যালু কত হবে, 21। ওকে, আর অ্যাকচুয়ালি কী হয়, এখানে পার্সেন্ট কেটে যায়, তো তুমি যদি এখানে চাও তুমি 100 এখানে ক্যালকুলেট করতেও পারো, অসুবিধা কিছু নেই, তুমি চাইলে ক্যালকুলেট এখানে করতে পারো। এই এখান থেকে 100 অ্যান্সার চলে আসবে 105,000, এই তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি, হলো, পছন্দ হলো ব্যাপারটা, এই তোমাদের টাকা কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, এই তোমাদের অ্যান্সার চলে আসবে। তো আচ্ছা, তোমরা অনেকে ভাবছো যে স্যার আমরা কেন 100 ভ্যালু বার করলাম। দেখো 100 ভ্যালু বার করার দরকার নেই, কারণ পুরোটা এখানে কেটে বেরিয়ে যাবে, 100 এখানে কেটে বেরিয়ে যাবে, যেহেতু বেরিয়ে যাবে আমার এখানে ক্যালকুলেট করার দরকার পড়বে না। ওই জন্য তুমি ডিরেক্টলি এখান থেকে 105,000 টাকা তুমি এখানে বার করতে পারো। আর যাদের মনে একটু সন্দেহ হচ্ছে, চলো তাদের জন্য, চলো আরেকবার তাদের জন্য, কিন্তু আমি কোন কালি ইউজ করি বলো তো, চলো আমি এই কালিটা ইউজ করি। দেখো, আয় হওয়া উচিত ছিল এক্স ইন্টু 126%, কিন্তু আয় 2010-এর সমান হয়েছে, মানে এক্সের 120% হয়ে গেছে। কত কমছে, 6% কমে যাচ্ছে।
6% কেন কমছে? কারণ তুমি 5,000-এর 126% এখান থেকে মাইনাস করে দিচ্ছ, তাই আয় থেকে তো মাইনাস করে দিচ্ছ, ওই জন্য কমে যাচ্ছে। অর্থাৎ এই 5,000-এর 126%, 5,000-এর 126% এটাই হচ্ছে তোমার কি 6%-এর সমান। ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ওকে, তাহলে 1%-এর ভ্যালু কী হবে? 1%-এর ভ্যালু হবে 5,000 ইন্টু 126/100। তাহলে 100 তলায় একটা 6 হবে, কারণ 1% তলায় 6 চলে আসবে। তাহলে 100%-এর ভ্যালু কী হবে? তোমরা যারা 100 চাইছিলে তাদের জন্য 5,000 ইন্টু 126/100 ইন্টু 6 ওপরে একটা 100। এবার দেখো এই 100 কেটে বেরিয়ে যাচ্ছে, এটা আমি বলছিলাম, এখান থেকে এটা কেটে যাচ্ছে 21। তখন অ্যান্সার আমার কী আসছে? 105 তারপরে 3টে 0। দ্যাট ইজ দ্য অ্যান্সার আমাদের। দেখো আগেবারের মতো উত্তর বেরোলো, কিন্তু ক্যালকুলেশনটা কী করতে হলো? ক্যালকুলেশনটা কিন্তু এইটুকু ক্যালকুলেশন করতে হলো আমার, জাস্ট এইটুকু। আশা করি বুঝতে পারলে, এই হচ্ছে তোমার ক্যালকুলেশন করতে হলো। শুধু একটা ফান্ডা মাথায় রাখবে এখানে। আচ্ছা, 100% কেন বার করছি? কারণ আমরা জানি শতকরার ক্ষেত্রে এই এক্সটাকে তোমরা 100 ধরে ক্যালকুলেট করতে পারো, কারণ ওভারঅল ভ্যালু তোমাদের 100%ই হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তোমার 2010 সালে তুমি 100% তুমি রেখেছিলে, অর্থাৎ তার ভ্যালু কত বেরোবে? 1,05,000 টাকা। ঠিক আছে, অ্যান্সার বেরোলো, দেখো উত্তর বেরিয়ে গেল। এই হচ্ছে তোমাদের ইজি ওয়েতে করা অঙ্ক। মনে রাখবে আমি এখানে তোমাদের যা বুঝিয়েছি এগুলো, এই যে ওপরের পার্টটা লিখেছি, যে লাল নীল লাল করেছি, ওপরের পার্টটা হচ্ছে তোমাদের জাস্ট বোঝানোর জন্য। ক্যালকুলেশন কিন্তু এখান থেকে এইটুকু হবে। জাস্ট অঙ্কটাকে আরেকবার দেখো, আমি অনেকবার কিন্তু তোমাদের বুঝিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যদি না বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, নেক্সট চলো পরের অঙ্কে। RS আগরওয়ালে এই অঙ্কটাতে একটু মিস্টেক ছিল, আমি সেই মিস্টেকগুলো তোমাদের ঠিক করে দিয়েছি। যেমন এখানে হয় হবে, এখানে লাভ হবে। দেখো বলছে মদন 10% হারে আয়কর দেয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মদন 10% হারে আয়কর দেয়। 10% হারে আয়কর দেয় মানে কি? ধরো সাপোজ কারোর আয় হচ্ছে 100 টাকা, সে কর দিচ্ছে 10 টাকা। তার মানে মনে রাখবে আয় থেকে কর বাদ দিলে তবেই নেট ইনকাম দাঁড়ায়। তাহলে নেট ইনকাম কত হচ্ছে? ওভারঅল আয় কত হচ্ছে তার? ওভারঅল আয় তার হচ্ছে 90 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে গ্রস আয়, এটা হচ্ছে নেট আয়। ঠিক আছে, 90 টাকা। এবার এখন কি বলছে? বলছে তার আয় 10% বৃদ্ধি পেয়েছে। না, আগে আয় যদি 100 হয়, এখন আয় কত হবে? 110 হয়ে যাবে। 10% মানে কি? 100 10 বাড়া, অর্থাৎ 110 হয়ে যাবে। এবং তার করের পরিমাণ 15% হয়ে গেছে। দেখো আগেবার ছিল 10%, মানে 110 ছিল, এখন করের পরিমাণ কী হয়েছে? 15% হয়ে যায়। তার মানে 110-এ থেকে কী হচ্ছে? 15% বাদ চলে যাচ্ছে, যেটা কর সেটা বাদ যায়। তাহলে থাকছে কত? 85% থাকছে। আর 85% যেটা থাকছে সেটাই তার কি? ইনকাম। তাহলে আমরা এখানে কি করব? 110, ঠিক আছে, 110 ইন্টু 85/100। সেখান থেকে আমরা কি পাচ্ছি? অ্যাকচুয়ালি এই জায়গায় লেখাটা আমার একটু ভুল হয়ে যাবে, কারণ এখানে তো আমি করটা লিখছি। কর কত হচ্ছে? দেখো এখানে করটাই লিখে দিই, এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিই। কর তোমাদের হচ্ছে এখানে 15%। ঠিক আছে, কর তোমাদের কত হচ্ছে? 15%। মানে এইটা হয়ে যাবে তোমার ইনকাম, নেট ইনকাম। এটা হবে আমার নেট ইনকাম। নেট ইনকাম কত হচ্ছে? 110 ইন্টু 85/100, মানে 93.5। ঠিক আছে, এই আমার হচ্ছে নেট ইনকাম। ক্লিয়ারলি তুমি একটা জিনিস দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার লাভ হচ্ছে 90 ছিল, এখন কত হয়ে গেছে? 93.5। কত লাভ হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 3.5 আমার লাভ হচ্ছে। আমাদের 3.5 অঙ্কে বলছে 350 টাকা। তাহলে 3.5-এর ভ্যালু যদি এত হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 350/3.5। আর তোমাদের বলেছে মদনের আয় কত ছিল? আয় কত ছিল? 100 টাকা অ্যাকচুয়ালি আয় ছিল। তাহলে 100 ইউনিটের ভ্যালু কী হবে? ইন্টু তোমাদের 100। অ্যান্সার তোমাদের কী হবে? এখানে 1000 অ্যান্সার তোমাদের হবে। ঠিক আছে, অর্থাৎ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখান থেকে উত্তর আমার বেরিয়ে যাবে। ওকে, তবে একবার দেখে নিই কোনো মিস্টেক করবো না, কারণ আমার একটা উত্তর এখানে মিলছে না। শূন্য যদি এখানে ওপরে যায় তো একটা শূন্য বাড়ছে, এটা কেটে যাচ্ছে, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 10। আচ্ছা, একটা শূন্য বাড়বে, সরি, এই হবে তোমাদের, অর্থাৎ বি তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট চলো পরের অঙ্কে। কী বলেছে দেখো, এক ব্যক্তি তার আয়ে 75% খরচ করে। ঠিক আছে, এক ব্যক্তি তার আয়ে 75% খরচ করে। আচ্ছা, তাহলে তুমি একটা কথা ভাবো, যে তার আয় যদি হয় 100 আর যদি সে খরচ করে তার 75, তাহলে সে সঞ্চয় কত করছে? ডেফিনেটলি 25
ফাইভ সে সঞ্চয় করছে, ঠিক আছে। এবার কি বলছে, যদি তার আয় 20% বৃদ্ধি পায়। দেখো আমরা এখানে অ্যালিগেশন ইউজ করব। আমরা দেখতে পাচ্ছি আয় সমান সমান খরচ প্লাস সঞ্চয়, যা আয় করবে তার থেকে সে খরচ করবে আর বাকিটা সে সঞ্চয় করবে, মানে আয় হচ্ছে খরচ প্লাস সঞ্চয়, যেটা দুটোরই যোগফল সেটাকে আমরা অ্যালিগেশনের মাঝখানে রাখি, অর্থাৎ 20% এখানে রাখো, ঠিক আছে। এবার একদিকে লেখো খরচ আর একদিকে লেখো সঞ্চয়। খরচ তার কত বৃদ্ধি পাচ্ছে, 15% বৃদ্ধি পাচ্ছে, 15 লেখো। আর প্রশ্ন বলেছে সঞ্চয় কত বৃদ্ধি পাবে, এই বক্সে আমাদের সঞ্চয়টা বসবে, ঠিক আছে। আর এদের অনুপাতটাকে লেখো, অনুপাত করলে কত হচ্ছে দেখতে পাচ্ছি, এটা 25 দিয়ে কাটছে 3:1, এখানে লেখো 3:1। এবার আমরা অ্যালিগেশনে কী জানি, এটা বিয়োগ হয়, তো বিয়োগ করে এখানে বসাও, কত হচ্ছে আমাদের 5। একটা জিনিস ভাবো, 1 ইউনিটের ভ্যালু অ্যাকচুয়ালি 5, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 5 3 15 হবে। 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, ভালো করে বোঝো। 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু তোমাদের কী হবে, 5 3 15 ইউনিট হবে। চলো লেখো 15 ইউনিট, 15 ইউনিট, ঠিক আছে। তাহলে তুমি বলো সঞ্চয় কত ছিল যার থেকে 20কে বিয়োগ করে 15 করা হয়েছে, সঞ্চয় ছিল এক্স, তার থেকে 20কে বিয়োগ করে 15 করা হয়েছে, সঞ্চয় কত হবে, ডেফিনেটলি সঞ্চয় হবে তোমাদের 35। 35 থেকে 20কে বিয়োগ দিলে তবেই তো 15 আসে, ঠিক আছে। তাহলে সঞ্চয় আমার কত বৃদ্ধি পাবে, 15% বৃদ্ধি পাবে, এই হচ্ছে ডি আমার এখানে কারেক্ট অ্যান্সার। আর এসাগুলো দেখবে এটা প্রায় হাফ পাতা সলিউশন দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্সার এখানে বেরিয়ে গেল অ্যালিগেশন। মনে রাখবে অ্যালিগেশনের ক্ষেত্রে দুটোর যে যোগফল যেটা মানে টোটাল, সেইটা বসে মাঝখানে, এখানে বসে তোমাদের টোটাল ভ্যালুটা, এখানে কী বসে তোমাদের টোটাল ভ্যালু, ঠিক আছে। এখানে তোমাদের কী বসে টোটাল ভ্যালু, ওকে। নেক্সট হচ্ছে এখানে টোটাল ভ্যালু বসলো, আচ্ছা। আরেকটা জিনিস মনে রাখবে, মাঝখানেরটার থেকে যদি একটা ছোট হয় তাহলে ডেফিনেটলি অপরটা বড় হবে। যেমন দেখতে পাচ্ছ 20 কিন্তু 15 থেকে বড়, তাহলে অপরটার থেকে 20 কিন্তু ছোট হবে। যেমন এখানে 35 দেখো বড় হয়েছে 20 থেকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এগুলো ছোটো ছোটো জিনিস একটু মনে রাখতে হয়। আচ্ছা, এই অঙ্কটা করার আর একটা নিয়ম আমি তোমাদের বলে দিই, ওটা তো একটা নিয়ম গেল, ঠিক আছে। আরেকটা নিয়ম আমি তোমাদের বলে দিই, কারণ ভেরি ইউজফুল এই নিয়মটা। এই নিয়মটা তখন কাজে লাগবে যখন তোমাদের এখানে বৃদ্ধি কথাটা থাকবে না। দেখো, একজন ব্যক্তি তার আয়ের 75% খরচ করে, তার মানে 100 টাকা তার আয় ধরে নিচ্ছি আমরা, এটা ধরে নিচ্ছি আমরা তার আয়, ঠিক আছে। আয় সমস্যাটা আমরা কি জানি, সঞ্চয় প্লাস খরচ। খরচ কত করছে এই ব্যক্তি, 75, ঠিক আছে। তাহলে সঞ্চয় কত হবে, 25, ডেফিনেটলি এই দুটোকে প্লাস করলে তবেই তো 100 আসে। তারপর বলছে যদি তার আয় 20% বেড়ে যায়, তার মানে 100-এ 20 বেড়ে গেছে, এখন তার আয় কত হয়েছে, 120, ঠিক আছে। তাহলে খরচ দেখো, খরচও বৃদ্ধি পাচ্ছে কত, 15% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 75 ইন্টু 115/100 কত আসছে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কাটছে, দেখো 3 25 25 4, তাহলে কত হচ্ছে এখানে খরচ, আমরা ক্লিয়ারলি খরচ দেখতে পাচ্ছি 345/4 আসছে, ঠিক আছে। এটা তার এখনকার খরচ। সঞ্চয় কী হবে, ডেফিনেটলি আয় থেকে আমরা খরচকে বাদ দিলে সঞ্চয় পেয়ে যাব। তাহলে আয় কত হচ্ছে, আয় আমার 120, সঞ্চয় কত হবে আমার দেখতে পাচ্ছ 345/4কে বাদ দিতে হবে। তার মানে একটু লেন্দি প্রসেস, কিন্তু এই প্রসেসটা কার্যকরী তখন হবে যখন তুমি বৃদ্ধি থাকবে না, ঠিক আছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ 480, ঠিক আছে, 480, তো লেখো 480 মাইনাস এখানে কত হচ্ছে 345, কত যাচ্ছে দেখো 4 করছি আমি এখানে, তার মানে 5 45, তার মানে 4 একে 5, তার মানে 3, আর এখানে তোমাদের 1, তার মানে 135/4 তোমাদের আসছে, তাই তো। দেখে নিই একবার, 5 4 একে 5 3, হ্যাঁ, তো 135/4 এখানে আসছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ আগে তোমাদের 25 ছিল, এখন হয়ে গেছে 135/4, কত বৃদ্ধি পেয়েছে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে এটা তোমাদের 100, তার মানে 35/4 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। 35/4 তোমাদের বৃদ্ধি পেয়েছে, দেখো ভালো করে, 25 4 25 100, তার মানে 35 হবে, 35/4 তোমাদের বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। 35/4 কততে বৃদ্ধি পাচ্ছে, 25-এ বৃদ্ধি পাচ্ছে, ভালো করে দেখো 35/4 কততে বৃদ্ধি পাচ্ছে, 25-এ বৃদ্ধি পাচ্ছে, তো এখানে করো, আমি একটু এটা চেঞ্জ করে নিই, দেখো 35/4 বৃদ্ধি পাচ্ছে 25-এ, ঠিক আছে। তাহলে 100-এ কত বৃদ্ধি পাবে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এটা কাটলে হচ্ছে 4 4 4, এটা কেটে যাচ্ছে, দেখো সেই 35%ই অ্যান্সার আসছে।
মানে এখানে বৃদ্ধি কত হয়েছে 35%, ঠিক আছে। 25 থেকে 135/4 কত বৃদ্ধি পেয়েছে? 35% বৃদ্ধি পেয়েছে। উত্তর আমার এলো। ডেফিনেটলি এটা একটু খাটতে হলো, কিন্তু এই পদ্ধতিটা তখনই কার্যকর হবে যখন তোমার এখানে বৃদ্ধি থাকবে না। এর পরের অঙ্কে তোমরা দেখবে এইখানটায় বৃদ্ধি কথাটা নেই, তখন কিন্তু এই পদ্ধতি কার্যকরী হবে। কারণ তোমরা তখন যদি অ্যালিগেশন ইউজ করো, তখন অ্যালিগেশন ইউজ করলে কী হবে, ঘুরপথে আবার প্রথমে যেতে হবে। সেই জন্য আমরা এই পদ্ধতিটাকে বেশি ইউজ করব এই ক্ষেত্রে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। অ্যান্সার এখানেও বেরোবে, ওখানেও বেরোবে, কিন্তু বৃদ্ধি না থাকলে বা হ্রাস না থাকলে তখন এখানে সুবিধা হবে এই পদ্ধতি যখন তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। মনে রাখবে এখানে বৃদ্ধি বা হ্রাস দুটো কথা না থাকলে আমরা এই পদ্ধতিটাকে ইউজ করব, ঠিক আছে। আর থাকলেও ইউজ করতে পারি, তখন অ্যান্সার বেরোবে, দেখলে ভালো অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা, নেক্সট হলো পরের অঙ্কে। এই দেখো, এখানে কিন্তু আমাদের এই দেখো বর্তমানে সঞ্চয় রয়েছে, বৃদ্ধি বা হ্রাস কিন্তু নেই। এখানে কিন্তু আমরা ওই পদ্ধতি অ্যাপ্লাই করবো যেটা সেকেন্ডবার করলাম। এক ব্যক্তি তার আয়ের 80% খরচ করে, ওকে। মনে করি তার আয় হচ্ছে আমার 100 টাকা, ঠিক আছে। আয় আমার 100 টাকা। আচ্ছা, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে তোমার খরচ, আয় মানে কি, খরচ প্লাস সঞ্চয়, তাই তো। খরচ কত বলছে? খরচ বলছে আমার 80%, তাহলে সঞ্চয় কত হবে? ডেফিনেটলি 20% হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলছে? এখানে আমি দাগ তো দিচ্ছি না এক্ষুনি, এখানে দাগ দিচ্ছি। এবার কি বলছে? বলছে নতুন আয়, আয় নতুন, নতুন আয় কত হয়েছে? দেখতে পাচ্ছ আয় এত বেড়ে গেছে। 16.2-3 মানে কি? 50-3, ঠিক আছে। 50-3% বেড়েছে, মানে 100-র ওপর 50-3% বেড়ে গেছে। তাহলে 100-র ওপর 50-3% বাড়লে কত হয়ে যাবে? দেখতে পাচ্ছি 350/3 হয়ে যাবে, তাই না। 100-র সঙ্গে 50-3 যোগ করে দেখো, 100-র সঙ্গে তুমি 50-3 যোগ করে দেখো, 350/3 হবে। তাহলে আয় এখন কত হয়ে গেছে? 350/3, ঠিক আছে। খরচ কী হয়েছে? খরচ হয়েছে 37.5, কারণ হাফ মানে 0.5, ঠিক আছে। এটাকে কী লেখা যায়? এটাকে লেখা যায় 37.5% লেখা যায়, ঠিক আছে। দেখো এই 37.5% কীভাবে আসে? 12.5 তার সঙ্গে পার্সেন্ট, তার সঙ্গে 3 গুণ করলে আসে। এখন 12.5% মানে হচ্ছে 1/8, তার সঙ্গে 3 গুণ করছো মানে 3/8। তার মানে বেসিক্যালি 37.5 মানে 3/8, মানে 8-এ 3 বাড়বে। তার মানে কী হবে? এর সঙ্গে 8-এ 3 বাড়বে, পয়েন্ট টু বি নোটেড। এর সঙ্গে কী হবে? 8-এ 3 বাড়বে। তো এটা কত হয়ে যাবে? এটা তোমার হয়ে যাবে 11-8। তো পয়েন্ট টু বি নোটেড, দেখতে পাচ্ছ 8-এ 3 বাড়ছে মানে 11-8 হয়ে যাচ্ছে। কাটাকুটি করলে কী হচ্ছে? 110 আসছে, ঠিক আছে। মানে আয় কত হবে, সরি খরচ কত হবে এখন? খরচ আমার হয়ে যাচ্ছে 110, ঠিক আছে। এবার তুমি বলো, আয় ছিল আগে 100, এখন হয়ে গেছে 350/3। খরচ আগে ছিল 80 টাকা, এখন হয়ে গেছে 110 টাকা, ঠিক আছে। খরচ আগে ছিল 80 টাকা, এখন কত হয়ে গেছে? 110 টাকা। তাহলে আয় থেকে খরচকে বাদ দিলে আমি সঞ্চয় পেয়ে যাব, ঠিক আছে। সঞ্চয় এখন কত হয়েছে দেখো, সঞ্চয় কত হয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে 350/3 মাইনাস 110 কত হচ্ছে এখানে? এখানে তোমাদের হচ্ছে 20/3, ঠিক আছে। তাহলে সঞ্চয় আমার হয়ে গেছে কত? 20/3, পয়েন্ট টু বি নোটেড। সঞ্চয় আমার কত হয়ে গেছে? 20/3। চলো একটু এটা চেঞ্জ করে নিই। সঞ্চয় আমার 20/3 হয়ে গেছে। এবার দেখো, তোমাকে বলেছে কত পার্সেন্ট হয়েছে, তাহলে 20/3, ঠিক আছে। 20/3 কতর মধ্যে? 350/3-এর মধ্যে। 20/3 350/3-এর মধ্যে, মানে উল্টে যাবে, 3-এর 350, তাহলে 100-এ কত? ইন্টু 100, ঠিক আছে। কাটাকুটি করো, এটা এটা কাটছে, এখান থেকেও এটা কাটছে, দেখতে পাচ্ছ এই শূন্য এই শূন্য তো কেটেই গেছে। এখানে থাকছে 7, এখানে থাকছে তোমাদের 20, অর্থাৎ ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 40-এর 7, ঠিক আছে। 40-এর 7 হয়েছে। 40-এর 7 মানে কত? 5 × 5-এর 7, দ্যাট ইজ অ্যান্সার। অর্থাৎ বি তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। দেখো উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে। যারা এখানটা বুঝতে পারোনি, চলো আরেকবার তাদের জন্য করে দিই। এই পয়েন্টটায় আমি কীভাবে উল্টালাম, অনেকেরই প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। চলো করে দিচ্ছি। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে 20/3 হয়েছে, তার মানে 20/3। 20/3 কার মধ্যে? 50/3 এর মধ্যে, কারণ আয়ের মধ্যেই তো সঞ্চয় হয়, তাই না। এখন আয় কত? 350/3, ঠিক আছে। তাহলে 100-এ কত? এই তোমাদের উত্তর হবে। এখানে এইভাবেই করলাম, আমি জাস্ট উল্টে দিয়েছিলাম। এই 3 যদি কাটে, এই শূন্য যদি কাটে, নিচে থাকছে তোমাদের 7, ওপরে থাকছে তোমাদের 20, তার মানে কত হচ্ছে? 40-এর 7। আর 40-এর 7 মানে কত? 5 × 5-এর 7।
অ্যান্সার তোমাদের কী হবে? বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। এভাবেই আমি বার করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এই জায়গায় যারা বুঝতে পারো না তাদের জন্য আরেকবার বলে দিই, এইখানটায় যারা বুঝতে পারো না, দেখো কী হচ্ছে অ্যাকচুয়ালি। দেখো 37.1/2 মানে 37.1/2, এত মানে হচ্ছে 37.5, হাফ মানে তো 5ই হয়। 37.5 কীভাবে আসে? 12.5, এটাকে তুমি যদি 3 দিয়ে গুণ করো, দেখো 5 3 15, হয়তো হলো 1, 12 × 3 মানে 36, আর 37। এবার এইটা মানে কি? 12.5% মানে কি? এটা তো পার্সেন্ট অ্যাকচুয়ালি, এটাও পার্সেন্টেজই আছে। 12.5% মানে কি? 1/8, তার সঙ্গে 3 তোমার কী হচ্ছে? গুণ হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি কী হয়ে যাচ্ছে? 3-এর 8, মানে 8-এ 3 বাড়বে, কারণ এখানে বৃদ্ধি কথাটা লেখা আছে। আমি বলেছিলাম বৃদ্ধি মানে নিচেরটার উপর ওপরটা বাড়বে। 8-এ যদি 3 বাড়ে কত হয়ে যাবে? তাহলে 11-র 8 হয়ে যাবে। সেটাই আমি করেছি, মানে 80-র সঙ্গে তোমাকে 11-র 8 গুণ করতে হবে। 80-কে 8 দিয়ে কাটলে হচ্ছে 10, 10-কে 11 দিয়ে গুণ করলে হচ্ছে 110, সেই জন্য আমি এখানে 110 লিখেছি, ঠিক আছে। যাদের প্রবলেম হচ্ছে তাদের আরেকবার বলে দিলাম, ওকে। আচ্ছা, নেক্সট চলো আমরা পরেরটায় যাই। এই অঙ্কটাকে এইভাবে করবে, সোজা হবে। যদি এটা অ্যালিগেশনে করতে যাও জটিল হবে, ঠিক আছে। এটা দেখো খুব সুইফটলি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট চলো পরের অঙ্কে। একটু আগে আমি কি বললাম, যে যখন এখানে বৃদ্ধি বা হ্রাস থাকবে না তখন তোমরা ওটা ইউজ করতে পারো, আবার ওটা বৃদ্ধি বা হ্রাস থাকলেও ইউজ করতে পারো, ঠিক আছে। দুটোই করে দেখেছি। আচ্ছা, এই অঙ্কটা আমি দুটো মেথডই করে দেখাবো। প্রথমে অ্যালিগেশন করে দেখাই, কারণ বৃদ্ধি আছে, অ্যালিগেশন খাটবে। বলেছে পিটার তার আয়ে 10% সঞ্চয় করে, ঠিক আছে। দেখো ধরে নিচ্ছি পিটারের আয় হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তাহলে পিটারের সঞ্চয় কত এখানে বলছে? 10। সঞ্চয় যদি 10 হয়, তুমি বলো খরচ তাহলে কত হবে? খরচ তাহলে 90 হবে ডেফিনেটলি, ঠিক আছে। 10, 10 + 90 মানে 100। এবার বলছে কিন্তু 2 বছর বাদে যখন তার আয় 20% বৃদ্ধি পায়, ঠিক আছে। যখন তার আয় কী হচ্ছে? 20% বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি এখান থেকে অ্যালিগেশন ইউজ করি, আমরা কী পাচ্ছি? 1:9 পাচ্ছি। খরচ আর সঞ্চয়ের যে অনুপাত পাচ্ছি সেটা কত পাচ্ছি? 1:9 পাচ্ছি। এবার বলছি পিটার তার আয়ের 10% সঞ্চয় করে, কিন্তু 2 বছর বাদে তার আয় কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আমরা কি বলেছি? যেটা টোটাল কোনটা? আয়টা টোটাল, কারণ আয় হচ্ছে সঞ্চয়ের খরচ মিলে হয়। তার যদি বৃদ্ধি বা হ্রাস হয় সেটা আমরা অ্যালিগেশনের মাঝখানে রাখি, মানে এই 20টাকে আমরা কী করবো? মাঝখানে রাখবো, ওকে। কিন্তু সে তার আগের মতোই সমান সঞ্চয় করে। এখানে আমরা লিখছি খরচ, এখানে আমরা লিখছি সঞ্চয়। সঞ্চয় দেখো বাড়েনি, মানে 0 হয়েছে। সমান সঞ্চয় করে মানে কি? একই আছে, যা আগে ছিল এখন একই আছে, ঠিক আছে। খরচ আমরা ধরে নিচ্ছি x হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, অনুপাত কি হচ্ছে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এদিকে আসবে আমাদের, দেখো আমাদের এখানে অনুপাতটা কি হচ্ছে? অনুপাত আসছে আমাদের এখানে এই যে 1:9, তাহলে 1 হচ্ছে তোমাদের সঞ্চয়, 9 হচ্ছে তোমাদের খরচ, 1:9, ঠিক আছে। এখানে কত পাচ্ছি আমরা? দেখো আমি একটু আগে কি বললাম, যে তিনটে থাকে এখানে, দেখো 3টে রয়েছে, এ দেখো x রয়েছে, 0 রয়েছে, আর 20 রয়েছে। যে 3টে থাকে, ঠিক আছে, যে 3টে থাকে তার মধ্যে একটা মাঝেরটার থেকে ছোট হয়, আর একটা মাঝের থেকে বড় হয়। 20 থেকে দেখো 0 ছোট, দেখো 20 থেকে 0 ছোট না, তাই না? 20 থেকে 0 ছোট, 20 থেকে 0 ছোট মানে এখানে বাদ দাও, তাহলে 20 থেকে 0 বাদ দিলে কত হয়? 20 হবে। অর্থাৎ 9 ইউনিটের ভ্যালু তোমার এখানে 20। 9 ইউনিটের ভ্যালু যদি 20 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 20/9 হবে, তাই না? 9 ইউনিটের ভ্যালু 20 হয়, নর্মালি করে দেখো 9 ইউনিটের ভ্যালু যদি 20 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 20/9 হবে, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 20/9। ক্লিয়ারলি বুঝতে পারছো এই জায়গায়? আচ্ছা, তার মানে এই 20/9 কী করে হলো? এই যে x ছিল, x থেকে 20কে বাদ দিতে হবে, কারণ 0 20 থেকে ছোটো, মানে এই তৃতীয় ভ্যালুটা 20 থেকে বড় হবে, কারণ 20কে মাঝখানে থাকতে হয়। 20 থাকবে মাঝখানে, আর দুপাশে দুটো ভ্যালু থাকবে, একটা তার আগে একটা তার পরে। যেটা 20-র পরে হবে সেটা 20 থেকে বড় হবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি x তার মানে 20 থেকে বড়, তাহলে x এর ভ্যালু কত সেটাই আমাদের এখানে অ্যান্সার হবে। x এর ভ্যালু কত হবে? x থেকে 20কে বাদ দিলে আমরা পাচ্ছি 20/9। তাহলে এখানে আমরা কী পাচ্ছি? x এর ভ্যালু আমরা কী পাচ্ছি? 20/9 - 20, তাহলে কত পাচ্ছি? x = আমরা কী পাচ্ছি? 9 নিচে বসলো, তার মানে এখানে হচ্ছে 200, দেখতে পাচ্ছ, জাস্ট মিনিট, সরি এটা প্লাস হবে, এটা মাইনাস দিকে গিয়ে তো প্লাস হয়ে যায়, তাহলে 200 হবে। 200/9, মেন্টাল ক্যালকুলেশন ঠিক হয়েছে, বাট সাইন এখানে আমি রং লিখেছিলাম। তাহলে 20/9 + 20, ঠিক আছে। তাহলে করলে কত হচ্ছে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 22×2=9। অ্যান্সার এখানে কী হবে তোমাদের? বি এখানে কারেক্ট অ্যান্সার। দেখো উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে। ইজিলি কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল।
ভালো করে বুঝবে এই জায়গাটা। অ্যালিগেশনের ক্ষেত্রে দুটো তিনটে জিনিস মনে রাখার দরকার। এক হচ্ছে তুমি যখন মাঝখানের যে রেশিওটা বসাবে, মাঝখানে যে পার্সেন্টেজটা এখানে বসাচ্ছ, যেমন এখানে 20, ঠিক আছে, এই 20 থেকে একটা বড় হবে, একটা ছোট হবে, কারণ 20 হচ্ছে দুটোর মাঝখানে অবস্থান করছে, ঠিক আছে। ধরো আমি 1 2 3 লিখছি, তাহলে 2 হবে 1-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট, কারণ 2 1 আর 3-এর মাঝখানে অবস্থান করছে। এখানে সেম সিচুয়েশান কাজ করে, ঠিক আছে। তাহলে একটা হবে 20 থেকে বড়, একটা হবে 20 থেকে ছোট। সেই জন্য একটা থেকে আমি 20কে বিয়োগ করব, কিন্তু আরেকটা ক্ষেত্রে কী হবে, 20 থেকে অপরটা বিয়োগ যাবে। যেমন এখানে 20 থেকে আমি 0 বিয়োগ দিলাম, দিয়ে আমি এখানে কী করলাম, আমি এখানে কিন্তু 20 লিখেছিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা গেল একটা পদ্ধতি। নেক্সট আমরা করব নেক্সট পদ্ধতিটা। চলো এটা আমি মুছে দিচ্ছি তোমাদের, তার জন্য নেক্সট পদ্ধতি দেখে নাও। দেখো নেক্সট পদ্ধতি আমাদের কি বলছে, আমরা আবার লিখছি। এখানে হচ্ছে আমাদের আয় আমাদের কত, 100, ঠিক আছে। তাহলে আমাদের সঞ্চয় আর খরচ, ঠিক আছে। সঞ্চয় আমাদের কত, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সঞ্চয় আমাদের 10, খরচ আমাদের 90। আয় কি বলছে, পরের বার আয় কী হচ্ছে, আয় আমাদের বেড়ে গেছে। কত বেড়েছে, 20% বেড়েছে। 100-এ 20 বাড়া মানে কত হয়ে যাচ্ছে, 120 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সঞ্চয় কী বলেছে, সেমই আছে। দেখো সঞ্চয় সমান সঞ্চয় করে, তাহলে সঞ্চয় 10ই আছে। তাহলে খরচ কত হবে, ডেফিনেটলি খরচ হবে, এখান থেকে বাদ দাও। দেখো 120 থেকে 10 বাদ দাও মানে কত হবে, 110। তাহলে তুমি দেখতে পাচ্ছ খরচ আগে 90 ছিল, এখন হয়ে গেছে 110, ঠিক আছে। কত বেড়েছে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 20 বেড়েছে, ঠিক আছে। 20 যদি বাড়ে 90-এ, ঠিক আছে, দেখো 20 যদি বাড়ে 90-এ, তাহলে 100-এ কত বাড়বে, এই শূন্য কাটলো, 200/9। তাই অ্যান্সার আমাদের কী আসছে, 22 পূর্ণ মানে 22 পূর্ণ 2/9। এই দেখো এই অ্যান্সার এসে গেছে, অর্থাৎ বি এখানে আবার আমাদের কারেক্ট অ্যান্সার হলো, ঠিক আছে। ক্লিয়ার হলো। দেখো খুব ইজি, কিন্তু এই যে পদ্ধতিটা করলাম, এই পদ্ধতি কিন্তু অ্যালিগেশন থেকে তোমাদের ইজি লাগছে। এই পদ্ধতিটা অ্যালিগেশনের থেকেও ইজি হবে, অবশ্যই ইজি হবে, যখন তোমার ভ্যালু ফেভারেবল হবে। আমি তোমাদের বারবার বলি, সবসময়ের জন্য অঙ্কের 2-3টে মেথড শিখে রাখতে হয়। ইনফ্যাক্ট একই অঙ্কের জন্য 2-3টে মেথড শিখে রাখতে হয়। কেন শিখে রাখতে হয়, এর কারণ হচ্ছে এখানে তোমরা দেখতে পেলে ভ্যালু ফেভারেবল ছিল, ভ্যালু উল্টোপাল্টা ছিল না বলে তোমাদের এই অঙ্কে দেখো ইজি আসছে, এই মেথডটা দেখো ইজি আসছে। কিন্তু এই টাইপের যে প্রথম অঙ্কটা করেছিলাম, তাহলে তোমাদের মনে আছে হয়তো এই টাইপ করতে গিয়ে বা এই পদ্ধতি ইউজ করতে গিয়ে তোমাদের প্রবলেম হয়েছিল। ভালো করে বুঝবে আমি কি বলছি। ওই জন্য স্যাটিসফ্যাকশানে থাকবে না যে এইটা তো এখানে ইজি হচ্ছে মানে সব অঙ্কে ইজি হবে, এই মেথড তা নয়। অ্যালিগেশন এবং এটা দুটোই শিখে রাখতে হবে। অ্যালিগেশনটা কখনো কখনো কোনো অঙ্কে ইজি হয়, এই মেথডটা কখনো কখনো কোনো অঙ্কে ইজি হয়। যেমন এখানে দেখতে পেলে অ্যালিগেশন থেকে এটা ইজি এলো, কিন্তু এই টাইপের যে প্রথম অঙ্কটা করেছিলাম তাতে মনে আছে হয়তো অ্যালিগেশন ইজি হয়েছিল, এই টাইপটা টাফ হয়ে গেছিলো, ক্যালকুলেশন বেড়ে যাচ্ছিলো, ঠিক আছে। এইটাই প্রমাণ দেয় যে দুটো মেথডই শিখে রাখা জরুরি, ঠিক আছে। চলো নেক্সট পরের অঙ্কে যাব। এই অঙ্কটাও সেম, দেখতে ডাইনোসর টাইপ বাট একটুখানি অঙ্ক। বলেছে একটি কারখানায় মোটর গাড়ির জন্য যন্ত্রাংশ উৎপাদনে যন্ত্রাংশগুলি তৈরির জন্য ব্যবহৃত কাঁচামালের প্রক্রিয়াকরণ শেষ হলে এবং যন্ত্রাংশগুলিকে 3বার গুণগত মান পরীক্ষা করার জন্য পাঠানো হয়, ঠিক আছে। অর্থাৎ বুঝতে পারছো যে যন্ত্রাংশ উৎপাদন, তারপর যন্ত্রাংশগুলি কাঁচামালের প্রক্রিয়াকরণ হলে অর্থাৎ 3বার তাকে কী করা হয়, তাকে পাঠানো হয় প্রক্রিয়াকরণের জন্য। এবং প্রত্যেকবার যখন প্রক্রিয়াকরণ করা হয় তখন উৎপাদন থেকে পরীক্ষা পর্যন্ত কী হয়, যন্ত্রাংশগুলিকে ছাঁটার পরেই বাদ দেওয়া হয়, ছাঁটার পরে কী করা হয়, নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। প্রথম পর্যায়ে বাদ না পড়া যন্ত্রাংশগুলিকেই পরবর্তী পর্যায়ে পাঠানো হয়, ঠিক আছে। অর্থাৎ এই হচ্ছে তোমার প্রথম পদক্ষেপ। ধরো এতে 100টা ছিল, এর থেকে 10টা বাদ দেওয়া হলো, এই যে 10%, তাহলে পরের ক্ষেপে কটা গেল, 90টা গেল। তারপরের ক্ষেপে কী হলো, এর থেকে 5% বাদ দেওয়া হলো। তারপরের ক্ষেপে যতটা গেল তার থেকে আবার কি করা হয়, যতটা গেল ধরো এক্স গেছে, তার থেকে আবার 2% বাদ দেওয়া হয়। অর্থাৎ এইভাবে প্রক্রিয়াকরণ চলতে থাকে, ছাঁটাই করা হয়। অর্থাৎ এবং যখন ওই মোটর গাড়ি তৈরির যন্ত্রাংশ কারখানা থেকে যখন দ্রব্য উৎপাদিত হয়ে বেরোয় তখন সেটা পারফেক্ট হয়, কারণ ছাঁটাই করতে করতে পারফেক্ট হবে। যেমন পরীক্ষার সময় তোমরা দিতে যাও, প্রথমে প্রিলিমিনারি হয়, কিছু স্টুডেন্ট ছাঁটাই হয়, তারপরে মেন্স হয়, কিছু স্টুডেন্ট ছাঁটাই হয়, শেষ পর্যন্ত আমরা ইন্টারভিউতে দেওয়ার পরে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হই এবং আমাদের চাকরি হয়। অর্থাৎ ছাঁটাই করতে করতে যায়। এখানেও এরকম 3টে পদক্ষেপে ছাঁটাই হয় এবং প্রত্যেক ক্ষেত্রে ছাঁটাইয়ের হার বলে দিয়েছে 10%, 5% এবং 2%। তোমাদের বলেছে ফলপ্রসূ মানে ছাঁটাই বা বাতিলের হার কত। আমি ছাঁটাই বলছি, এখানে বাতিল বলা আছে, ঠিক আছে।
দেখো 10% মানে কি, 10% মানে 1/10, মানে 10-এ 1 ছাঁটাই হচ্ছে, তাহলে থাকছে কত, 9। ওকে, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে বাতিলের পর, এটা হচ্ছে কি বাতিলের পর। এদিকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বাতিলের পর, ঠিক আছে, এদিকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বাতিলের পর। 10 থেকে 9 হয়েছে। নেক্সট 5%, 5% মানে কি 120, 5/100 মানে 120, মানে 20-র ওপরে 1 ছাঁটাই হচ্ছে, তাহলে থাকছে কত, থাকছে হচ্ছে 19। ওকে, নেক্সট কত বলেছে, 2%, 2% মানে 150, মানে 50-এর ওপর তোমার 1 ছাঁটাই হচ্ছে, তাহলে থাকছে কত, 49 থাকছে, ঠিক আছে। এদিকে গুণ করো, যদি কাটাকুটি হয় কাটাকুটি করো, ক্রসে কাটাকুটি করতে হবে, নেই তো গুণ করো, এদিকেও গুণ করো। এদিকে কত হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, 5 দুগুণে 10, তারপর 3টে শূন্য মানে 10,000। এদিকে কত হচ্ছে, গুণটা করা একটু টাফ, বাট টাফ নয়। তোমার যদি 19-এর নামটা তোমাদের যদি ক্লিয়ারলি মনে থাকে তাহলে টাফ কিছু নয়। দেখো আমরা 49-কে প্রথমে 19 দিয়ে গুণ করব, যে বড় সংখ্যাটা হবে তাকে আমরা 9 দিয়ে গুণ করব, তাই তো। তাহলে কত হচ্ছে দেখো, 171 মানে 17, এটা তোমাদের 76, 76 আর 10-এ 86, 86 আর 7-এ হচ্ছে তোমাদের 93, তাই তো, 93, তাহলে 931। একে আমরা আবার 9 দিয়ে গুণ করবো, ইজি হয়ে গেল, 9-1-কে 9, 27, 7-এ 2, 81 আর 2 হচ্ছে তোমাদের 83। তাহলে কত হলো, কতক্ষণ লাগলো গুণটা করতে, 8379। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ছিল 10,000, হয়ে গেছে 8379, ঠিক আছে। কত বাদ পড়েছে দেখো, কত বাদ পড়েছে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে 1, 7-এর 8 মানে 2, 3-এর 4 মানে 6, 8-এর 9 মানে 16, তাহলে 1621 বাদ পড়েছে 10,000-এ। 100 সংখ্যাটা কত হবে, এর সঙ্গে পয়েন্ট বসিয়ে দাও, 16.21। 100 যেটা হয় তাকে আমরা পার্সেন্টেজ বলি, তাহলে 16.21 এখানে অ্যান্সার হবে। হাজারে মানে 10,000-এ, 10,000-এ যদি 1621টা বাদ পড়ে, তাহলে 100-এ কত বাদ পড়বে, 16.21 বাদ পড়বে। 16.21টা 100 হচ্ছে, তার মানে এটাকে পার্সেন্টেজ ধরি, অ্যান্সার আমাদের বি এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো পরের অঙ্কে, ভেরি ইজি অঙ্ক ছিল কিন্তু। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো, আমাকে ইয়েস ও নো বলে কমেন্টে উল্লেখ করো। এই 10 ছিল, 10-এর ওপর 1 কী হবে, বাতিল হবে। কেন বাতিল হবে, কারণ এখানে বলেছে বাতিলের হার। এই 20-র ওপর 1 বাতিল হবে, এখানে এই 50-এর ওপর 1 বাতিল হবে। বাতিল হয়ে যেটা থাকবে সেটাই তো বাতিলের পরে থাকা অংশ। ছিল 10 হয়ে যাচ্ছে 9, ছিল 20 হয়ে যাচ্ছে 19, ছিল 50 হয়ে যাচ্ছে 49। এদিকে টোটাল গুণ করো, এদিকে টোটাল তুমি গুণ করো, গুণ করে যেটা আসবে এদিকের সঙ্গে এদিকের কম্পেয়ার করো, কত বাতিল হচ্ছে, 16.21% তোমার বাতিল হচ্ছে, ঠিক আছে। শুধু এই গুণটাই তোমার ছিল একটা ক্রিটিক্যাল পার্ট, বাকি সবই ওকে অ্যান্ড ইজি। দেখো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট পরেরটাতে। খুব একটা টাফ প্রশ্ন নয়, ইজি প্রশ্ন, এটাও দেখতে বড় সড়ো বাট সোজা প্রশ্ন। আচ্ছা আমি কিছু প্রশ্ন তোমাদের বাদ দিয়েছি, তোমরা যারা চাইছো সেই প্রশ্নগুলো করতে, আমি নিচে তোমাদের যে পিডিএফ আছে তাতে দিয়ে দিচ্ছি সলিউশন সমেত, যেগুলো সলিউশন করা আছে সেগুলো, প্লাস যেগুলো বাদ যাচ্ছে সেগুলোরও আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা সেগুলো নিজের একবার বাড়িতে ট্রাই করো, না পারলে আমাকে কমেন্টে বলতে পারো, বা তোমরা বলতে পারো, উল্লেখ করতে পারো যে এত নম্বর ভিডিওর এত নম্বর অঙ্কটা আমাদের অসুবিধা হয়েছে, এরকম বলতে পারো। একটি পরীক্ষায় এই স্কুল থেকে পরীক্ষায় উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 70%। ধরে নিচ্ছি আমরা যে এ স্কুল আর বি স্কুল আমাদের আছে, ধরে নিচ্ছি আমাদের এ স্কুলে টোটাল 100 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। তার মধ্যে পাশ করেছে কতজন, আমরা দেখতে পাচ্ছি 70% পাশ করেছে, মানে 70 জন পাশ করেছে, ঠিক আছে, তাই না। 100 থেকে 70% পাশ করা মানে কি, 70 জন পাশ করেছে। আর বলছে বি স্কুলে উপস্থিত, এই যে বি স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা এ স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার থেকে 20% বেশি, মানে এ স্কুলে যদি 100 জন থাকে বি স্কুলে থাকবে 120 জন। ইয়েস অর নো বলো, 20% বেশি বলেছে। আর বলছে এবং বি স্কুলে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা এ স্কুলে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা থেকে 50% বেশি, মানে এ স্কুলে যতজন পাশ করেছে বি স্কুলে তার থেকে 50% বেশি পাশ করেছে। 70-এর 50% কত হয়, অ্যাকচুয়ালি 35, 70 + 35 105 হয়, তোমরা তোমাদের করে বলছি 150/100 হবে, ঠিক আছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 15 × 7 মানে কত, 105, ঠিক আছে। 15 × 7 মানে কত, 105। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ বি স্কুলে কতজন পাশ করেছে, দেখতে পাচ্ছ 105 জন পাশ করেছে। তোমাদের কী জিজ্ঞেস করছে, তোমাদের জিজ্ঞেস করছে বি স্কুলে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা উপস্থিত ছাত্রছাত্রীর শতকরা কত অংশ। উপস্থিত ছিল কত, 120 জন, পাশ করেছে কত, 105 জন। বলো এটা একটা অঙ্ক হলো, 120, তাহলে 100-এ কত, এটাই তোমাদের বার করতে বলেছে।
কাটাকুটি করো, এখানে দেখতে পাচ্ছি এটা 15 দিয়ে যাচ্ছে, এটা 7, এটা 8, এটা যাচ্ছে 4 দিয়ে, এটা 2, এটা তোমাদের 25, 25 ইন্টু 7 মানে 175, 175/2, তার মানে 87.5%। ডি এখানে কারেক্ট অ্যান্সার। দেখো উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, ক্যালকুলেশন দ্রুত করতে পারছো। আমি কী করে এখানে 105 বলছিলাম বলো তো? দেখো এই পয়েন্টটা একটু দেখে নাও, এটা ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস, একটু দেখে নাও। দেখো 70-এর এখানে কি বলেছে, এ স্কুলে পাশ করা ছাত্রছাত্রী মানে যেটা 70, তার থেকে বি স্কুলে 50% বেশি। 70-এর 50% মানে 70-এর হাফ। 70-এর 50% মানে কত? 70-এর হাফ। 70-এর হাফ কত? 35। 70 থেকে 35 বেশি মানে 70-এর সঙ্গে 35 যোগ করে দিলে যেটা হয় সেটাই হবে, মানে কত? 105। আমি এইভাবে তোমাদের বার করছিলাম। এই কাটাকুটি করেও বার করতে পারো, যেটা আমি এখানে করেছি। আর যদি না চাও তাহলে এটা মুখে করতে পারো। 70-এর 50% মানে কত? 70-এর হাফ মানে 35। 70-এর সঙ্গে 35 যোগ করে দিলে যেটা হবে সেটাই তোমাদের এখানে হবে। দেখো 105 এখানেও এসছে, এখানেও এসছে। কালো দিয়ে করেছি 105 এসছে, সবুজ দিয়ে করেছি সেটাও দেখো 105ই আমার এসছে। ঠিক আছে, এভাবে তোমরা দ্রুত মুখে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে পারো। আচ্ছা, নেক্সট চলো পরের অঙ্কে যাব। এটাও খুব ভালো অঙ্ক। কী বলেছে দেখো, একটি সংখ্যার পূর্ণমান হচ্ছে 800। ঠিক আছে, এ 20% বেশি পায় বি থেকে। দেখো আমি প্রথমে 20% লিখছি, লিখে আমি এখানে এ আর বি এর রেশিওটা বার করছি। 20% মানে কত? 1/5। ঠিক আছে, এ 20% বেশি পায় বি এর থেকে, যেটা নিচে থাকে তার সঙ্গে এর যুক্ত থাকে। আমি আগেও বলেছি বি এর থেকে, মানে বি পাচ্ছে 5, তার উপর 1 তোমার বাড়ছে, মানে এই পাবে 6। ঠিক আছে, 1 তোমার বাড়বে মানে এই পাবে কত? 6। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে বি 20% বেশি পায় সি থেকে। তাহলে বি আর সি এর মধ্যে রেশিও কী আসবে? এটা রেশিও সব। বি আর সি এর মধ্যে রেশিও কী আসবে? আমি না একটা কাজ করছি, একটু এদিকে সরিয়ে লিখছি, সুবিধা হবে আমার। দেখো ঠিক আছে, আমি এগুলো ছোটো ছোটো করে দিই একটু। এটা বি ছিল, এখানে ছিল তোমার 5। ঠিক আছে, নাও আমরা কি দেখতে পাচ্ছি? বি আর সি এর মধ্যে রেশিও আসছে। বি আর সি এর মধ্যে রেশিও কী আসবে? তুমি দেখতে পাচ্ছ 20% মানে 1/5। এবার কার থেকে দেখো? সি এর চেয়ে বেশি পাবে, মানে সি হবে 5, বি হবে এখন 6। ঠিক আছে, নেক্সট পরেরটা কী বলছে? পরেরটা বলছে সি 15% কম পায়। এখন 15% বলতে আমরা কী বুঝি? 15% বলতে আমরা কী বুঝি? 15% বলতে আমরা বুঝি 15/100 মানে 3/20, তাই তো? 3/20। তাহলে এটা কার উপর দাঁড়াচ্ছে? এটা দেখতে পাচ্ছ ডি আর সি, সি আর ডি এর মধ্যে বলেছে, তাই তো? তুমি ক্লিয়ারলি দেখো, তোমার সি কম পায় ডি এর থেকে, তাহলে ডি হবে 20, সি তার থেকে 3 কম পাবে, 20-র উপর 3 কম মানে হয়ে যাবে কত? 17। এবার তোমাদের বলছে যে যদি এ 576 পায়, মানে এই 6 ইউনিটের যে ভ্যালু, ঠিক আছে, এই 6 ইউনিটের ভ্যালু কত বলেছে তোমাদের? 576। 6 ইউনিটের ভ্যালু যদি 576 হয়, 6-এর সঙ্গে কত গুণ করলে 576 আসছে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 96। ঠিক আছে, 6 ইউনিটের ভ্যালু যদি 576 হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? এর সঙ্গে 96 ইন্টু হবে, তাই না? এর সঙ্গে 96 ইন্টু হবে, কত হবে দেখো? 480। ঠিক আছে, এবার দেখো এখানে বি কত পেয়েছে? এখানে বি পেয়েছে 480, তাহলে এখানেও 6 ইউনিটের ভ্যালু 480 হবে। 6 ইউনিটের ভ্যালু যদি 480 হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 80। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 ইন্টু 80 মানে 400 হবে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে সি কত পেলো? 400। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এই 17 ইউনিটের ভ্যালু তাহলে 400 হবে, কারণ সি 400 পেয়েছে মানে এখানেও 400। 17 ইউনিটের ভ্যালু যদি 400 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 400/17। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত হবে? 400/17 ইন্টু 20, দ্যাট মিন্স 8000/17। এবার দেখো কি বলছে, বলছে ডি পূর্ণমানের শতকরা কত পায়। তাহলে ডি কত পেয়েছে পূর্ণমানের? 8000/70 পেয়েছে। কতর মধ্যে? 800-র মধ্যে। তাহলে 100-এ কত পাবে? কাটাকুটি, টোটালি কাটাকুটি হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে 1 থাকবে, ঠিক তাই তো? 0, 10, 1, আচ্ছা না, এটা 10 থাকবে, তাহলে 1000/17। দেখো এখানে যদি 100 থাকতো তাহলে হয় 5.88, 1000 আছে তাহলে 58.8 হয়ে যাবে। এত পার্সেন্ট তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, অর্থাৎ সি এখানে কারেক্ট অ্যান্সার। কত উত্তর হবে? সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। একটা জিনিস দেখো, এখানে যদি 100/17 হতো, তোমার হতো কত? 5.88, কিন্তু এখানে 100 নেই, এখানে আছে 1000,
তাহলে এটা কী হবে, একটা শূন্য এদিকে চলে আসবে, মানে 58.8% হবে। ওকে, এটা তোমরা বুঝতে পারলে আশা করি। চলো নেক্সট পরেরটায়। অঙ্কটা বুঝতে পেরেছো কি না বলো সবাই কমেন্টে আমাকে। ঠিক আছে, তুমি ক্লিয়ারলি দেখো যে এর ভ্যালু এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে, 576। এর ভ্যালু যদি 576 হয়, তোমার 6 ইউনিটের ভ্যালু 576, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 480। আবার দেখো এখানে বি এর ভ্যালু দেওয়া আমরা বার করে ফেলেছি 480, আবার বি এর ভ্যালু এখানে রয়েছে কত, 480। 6 ইউনিটের ভ্যালু 480, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, এর সঙ্গে 80 গুণ হবে, কারণ 6 থেকে 480 আসার জন্য 80 গুণ করতে হচ্ছে। 5 থেকেও তার রিয়েল ভ্যালুতে যাওয়ার জন্য আমাকে 80 গুণ করতে হবে, অর্থাৎ 400 হবে। ঠিক আছে, এবার এখানে দেখো 17 ইউনিট দেওয়া রয়েছে, তাহলে সি এর ভ্যালু 17 ইউনিটের ভ্যালু হচ্ছে 400। ঠিক আছে, তাহলে ডি এর ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু কত হবে, 400/17, তাহলে ডি মানে 20 ইউনিটের ভ্যালু কত হবে, 400/17 × 20, মানে ডি এর ভ্যালু হবে 8000/17। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে করলাম। এবার পার্সেন্টেজ বার করে অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট চলো পরের প্রশ্নে। নিচে বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। যারা যারা বুঝতে পারছো না তাই জন্য আরেকবার চলো। ঠিক আছে, যারা যারা বুঝতে পারছো না তাই জন্য আরেকবার দেখো। 20% তোমার দেওয়া আছে, 20% মানে 1/5, মানে 5-এ 1 বাড়ছে, 5-এ 1 বাড়ছে, বেড়ে কারটা হবে, যে বেশি পাচ্ছে কে, এ। কার থেকে বাড়ছে, বি এর থেকে বাড়ছে, বি হবে 5, সি হবে 6। ক্লিয়ার? নেক্সট পরেরটা দেখো, পরেরটায় বলছে বি 20% বেশি পায় সি এর থেকে, সি হবে 5, তাহলে বি হবে 6। নেক্সট বলছে সি 15% কম পায় ডি এর থেকে, এবার কমে যাচ্ছে। 15% মানে 3-এর 20, 15/100 মানে 3-এর 20, এই যে 100 বসছে, 15/100 মানে কত, কাটাকুটি করলে আমরা কী পাচ্ছি, 3-এর 20 পাচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে 15/100 মানে কত, 3-এর 20। এখন তোমাদের কী বলছে দেখো, তোমাদের বলছে দেখে যে ডি যদি 20 হয় তাহলে সি কত হবে, সি 17 হবে, কারণ 3 এখানে কমে যাচ্ছে, 3 এখানে কমে যাচ্ছে। ঠিক আছে, 3 এখানে কমে যাচ্ছে, তাহলে 20 আর 17। এবার তুমি এখানে রিলেটিভ ভ্যালুগুলোকে বসাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এ পাচ্ছে 576, তাহলে এর ভ্যালু হচ্ছে 576, তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি 576, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 96। 1 ইউনিটের ভ্যালু যদি 96 হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5-এর সঙ্গে 96 গুণ করলে যা হয়, অর্থাৎ 480। এইভাবে তুমি বি এর ভ্যালু বার করলে, সি এর ভ্যালু বার করলে, ডি এর ভ্যালু বার করলে। ডি যদি 8000/17 পায় 800-তে, তাহলে 100-এ কত পাবে, এইটা তোমার অ্যান্সার হবে। এইভাবে উত্তর আমরা বার করেছি। ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিলাম। নেক্সট চলো পরের অঙ্কে। আচ্ছা, পরের অঙ্ক দেখো, এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক। বলেছে 6100 টাকার একটি ধনরাশি 8 জন পুরুষ, ঠিক আছে, জাস্ট আ মিনিট, 10 জন মহিলা এবং 12 জন শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে একজন পুরুষ একজন মহিলা 25% বেশি পায় এবং একজন মহিলা একজন শিশুর থেকে 25% বেশি পায়। দেখো টোটাল ভ্যালু কত, 6100 টাকা। আমরা দেখতে পাচ্ছি এখানে 8 জন পুরুষ আছে, 10 জন মহিলা আছে, 12 জন কী আছে, শিশু আছে। ঠিক আছে, একজন পুরুষ একজন মহিলার থেকে 25% বেশি পায়। দেখো পুরুষ ইজ টু মহিলা, 25% মানে আমরা কী জানি, 1/4, অর্থাৎ মহিলা যদি 4 টাকা পায়, পুরুষ পাবে 5 টাকা, কারণ 4-এর ওপর 1 বাড়বে। কার থেকে বেশি, মহিলার থেকে বেশি। কত বেশি, 1 বেশি, 4 থেকে 1 বাড়বে, তার মানে পুরুষের টাকা হবে 5 টাকা আর মহিলার টাকা হবে 4 টাকা। সিমিলারলি একজন মহিলা একজন শিশুর থেকে আমরা দেখতে পাচ্ছি 25% বেশি পাচ্ছে, মানে শিশুর হবে 4 টাকা, মহিলার হবে 5 টাকা। এবার দেখো একই অঙ্কে মহিলা সেম নেই, 4 আর 5 রয়েছে, সেম করো। সেম করার জন্য কী করবো, এলসিএম নাও, 4 আর 5-এর, 4 আর 5-এর এলসিএম কত হবে, 20। তার মানে এই 4টাকেও আমরা 20 করবো, তার জন্য কী করবো, 5 দিয়ে গুণ করবো। এই 5টাকেও আমাকে 20 করতে হবে, তার মানে আমাকে কী করতে হবে, এখানে 4 দিয়ে গুণ করতে হবে। রেশিও সম্পর্ক মানে এদিকেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, এদিকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, কারণ রেশিওর একদিকে যা দিয়ে গুণ, অপরদিকে আমাকে তাই দিয়ে গুণ করতে হয়। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 25, এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 20, এটাও তো তোমাদের 20 হয়ে যাবে, কারণ এই দুটোকে ইকুয়াল করার জন্যই তো এত কাণ্ড করছি। এটা হবে তোমাদের 16, মানে একজন পুরুষ পাচ্ছে 25 টাকা, একজন মহিলা পাচ্ছে 20 টাকা, আর একজন শিশু পাচ্ছে আমার 16 টাকা। এই যে রেশিওটা বার করলাম, এটা ভেরি ইম্পর্ট্যান্ট রেশিও, এটাকে আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা কী পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি পুরুষ মহিলা এবং শিশু, একজন পুরুষ পাচ্ছে 25 টাকা। ঠিক আছে, এখানে কতজন পুরুষ আছে, 8 জন, তাহলে 8 জন পুরুষ কত পাবে, 25 × 8। একজন মহিলা পাচ্ছে 20 টাকা, তাহলে 10 জন মহিলা কত পাবে, 20 × 10। একজন শিশু পাচ্ছে 16 টাকা, 12 জন আছে, তাহলে 16 × 12, টোটাল 12 জন শিশু এই পাবে। এখানেও দেখো আমার কাটাকুটি হচ্ছে, কাটাকুটি করে নাও, জাস্ট মিনিট, আমি একটু গাড়িটা চেঞ্জ করে নিই। যদি কাটাকুটি করো দেখতে পাচ্ছি এখানে
2 হচ্ছে, বা চলো 2 দিয়েই কাটি, 4 হচ্ছে, এখানে 5 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 6, মানে 25 ইন্টু 4 মানে এখানে হচ্ছে 100, 20 ইন্টু 5 মানে এখানে হচ্ছে 100, 16 ইন্টু 6 এখানে মানে হচ্ছে 96, মানে টোটাল 8 জন পুরুষ 100 টাকা পাবে, টোটাল 10 জন মহিলা পাবে 100 টাকা, আর টোটাল 12 জন শিশু পাবে তোমার 96 টাকা। 96 টাকা এই টোটাল এগুলোকে যোগ করলে তোমার তার সমান কত হবে? সমান হবে 6100 টাকা সমান হবে, কারণ টোটাল তো 6100 টাকা, টোটাল তো আমার 6100 টাকা। তুমি যোগ করলে এই তিনটে যোগ করে তুমি কী পাচ্ছ? 296। তাহলে 296 এর ভ্যালু হচ্ছে তোমার 6100। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 6100/296। ঠিক আছে, তোমাকে বলেছে প্রত্যেক মহিলা কত করে পেয়েছে, প্রত্যেক মহিলার কত করে পেয়েছে তার আগে বার করো 10 জন মহিলা কত করে পেয়েছে। 10 জন মহিলা কত পেয়েছে? 100 টাকা। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু এখানে 100 হবে। 100 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 100 হবে। কিন্তু এটা তো 10 জন মহিলার টোটাল, এখানে প্রত্যেকে পেয়েছে, তাহলে কী করে? একে 10 দিয়ে ভাগ করে দাও, কারণ এক একজন কত করে পেয়েছে 10 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। এটাকে যদি ক্যালকুলেট করো তুমি দেখতে পাবে এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে বেসিক্যালি এখানে কী থাকছে? 6100 বাই থাকবে 296। ঠিক আছে, বাই কত থাকবে তোমার? 296। এটাকে কাটাকুটি করলে বা ক্যালকুলেট করলে, অ্যাকচুয়ালি এখানে কাটাকুটি তো যাবে না, ডিরেক্ট তোমার ভাগ যাবে। ভাগ করলে কত অ্যান্সার আসবে? অ্যান্সার তোমার আসবে 206.08 টাকা। এটাই তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দেখো এই হচ্ছে তোমার ক্যালকুলেশন হবে। ওকে, উত্তর দেখো বেরিয়ে গেল। এই লাস্ট যে পার্টটা করলাম, দেখো টোটাল 10 জনের টাকা হচ্ছে 100 ইউনিটের ভ্যালু, তাহলে একজনের ভ্যালু কত হবে? 10 দিয়ে ভাগ করতে হবে লাস্টে, অর্থাৎ 206.08 টাকা হবে। এই হচ্ছে তোমাদের টোটালের যে অঙ্ক ছিল। যারা বুঝতে পারছো না তারা আরেকবার দেখো ভিডিওটা, ডেফিনেটলি বুঝতে পারবে, কিন্তু তোমাদের একদম প্রত্যেকটা জিনিস পিন পয়েন্ট করে বুঝিয়ে বলেছি। ঠিক আছে, নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নাও। আর তোমাদের সব কমেন্টে আমি দেখলাম, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য। আর প্র্যাকটিস করতে থাকো, ভেরি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু প্র্যাকটিস করা। জানো তোমরা যে পরীক্ষা পদ্ধতি সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সিইটি কমন এলিজিবিলিটি টেস্ট কিন্তু 2021 থেকে আসতে চলেছে। কমন এলিজিবিলিটি টেস্ট কিন্তু এনটিপিসি আর গ্রুপ ডির ওপর লাগু হবে না। 2019 আর 20 যে নোটিফিকেশান আছে, মানে যার পরীক্ষা এখনও হয়নি, রেল ঢুকছে যার পরীক্ষা নেওয়ার জন্য, তার ওপর কিন্তু সিইটি লাগু হবে না। সিইটি লাগু হবে 2021-এর যে নতুন নোটিফিকেশান বেরোবে তার ওপর। আরেকটা জিনিস, তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে সিইটি সিলেবাস কী হতে পারে। দেখো সেই সম্পর্কে গভর্নমেন্ট কিছু বলেনি, তবে কমন যে পার্টগুলো, প্রত্যেকটা পরীক্ষার কমন পার্ট কী হতে পারে? কারেন্ট অ্যাফেয়ার্স কমন পার্ট, তারপরে ম্যাথ হচ্ছে কমন পার্ট। তো এই দুটো পার্ট কিন্তু পরীক্ষা থাকবেই থাকবে। ইংরেজিও অনেক পরীক্ষার কমন পার্ট, সুতরাং ইংরাজিও থাকতে পারে, ভেরি চান্স আছে ইংরাজি থাকার। তবে মেনলি ম্যাথ, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আর রিজনিং, এই তিনটে পার্ট কিন্তু খুব পরিমাণ থাকার চান্স আছে সিইটিতে, কারণ সব পরীক্ষার প্রাথমিক ধাপ কিন্তু এই তিনটেতে থাকে। ইংলিশ হয়তো অনেক সময় থাকে না, কিন্তু ম্যাথ, রিজনিং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সব পরীক্ষার প্রাথমিক ধাপেই থাকে। তো এই তিনটে হওয়ার চান্স 99.99%, আর ইংলিশ ঢোকার চান্স কিন্তু 80 থেকে 90%। ঠিক আছে, সুতরাং এই তিনটের ওপর বেশি জোর দাও, ম্যাথ, রিজনিং অ্যান্ড তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। আমি তোমাদের এর ওপরে সিইটির যে সিলেবাস সেটা যেই গভর্নমেন্ট দেবে আমি তোমাদের কোর্স আমি আনবো, চিন্তা করার কোনো কারণ নেই। ফ্রি কোর্সও চলবে, যদি পারি পেড কোর্স আনবো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার তোমাদের থাকলো। আর নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নাও। যদি কিছু না বুঝতে পারো কমেন্ট বক্সে বলো, এরপর আবার শতকরা আসবে, কারণ শতকরার চ্যাপ্টার বিশাল বড়, প্রত্যেকটা অঙ্ক আমি করাতে যাচ্ছি। কিছু অঙ্ক স্কিপ করা সত্ত্বেও দেখতে পাচ্ছ 5-6টা ভিডিও পার্ট হয়ে গেছে। থ্যাংক ইউ।